সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি সদর আসনে ঘুরে দাঁড়ানোর আশায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে সাংবাদিক বৈঠক। জলপাইগুড়ি সদরে জোর প্রচার মাঠে নির্দল ও কংগ্রেস প্রার্থী। ধূপগুড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভোটের আগের রাজনৈতিক পরিস্থিতি। নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবার আসছি বিস্তারিত সংবাদে। আসন্ন 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি সদর আসনে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। দলীয় প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে সদর ব্লক 1 তৃণমূল এসসি ও ওবিসি সেলের উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক লোকসভা ভোটে শহরাঞ্চলে প্রায় 25,534 ভোটে পিছিয়ে পড়েছিল শাসক দল। তবে আগামী বিধানসভা নির্বাচনে সেই ফল ঘুরিয়ে দেওয়া সম্ভব বলে দাবি নেতৃত্বের। বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়কে অপমান করেছে। পাশাপাশি অসম ও বিহারের মতো রাজ্যে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগও তোলা হয় বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের সাংগঠনিক সদর ব্লক 1 এসসি ও ওবিসি সেলের চেয়ারম্যান সুদীপ রায় জানান, প্রার্থী কৃষ্ণ দাসকে সাধারণ মানুষ ইতিমধ্যেই গ্রহণ করেছেন। তার কথায়, বিজেপি প্রার্থী বহিরাগত হওয়ায় স্থানীয়দের সঙ্গে তার সংযোগ কম। অন্যদিকে তৃণমূল প্রার্থী এলাকার পরিচিত ও কাজের মানুষ। এই বিষয়টি জনসমর্থন বাড়াচ্ছে। তিনি আরও বলেন, শহরের অন্যতম বড় সমস্যা ব্রাউন সুগার। তৃণমূল জয়ী হলে জলপাইগুড়িকে মাদক মুক্ত করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানুন অধিকারী, উপপ্রধান মনোজ ঘোষ সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। জলপাইগুড়ি বিধানসভার ভোটারবৃন্দকে যে কৃষ্ণ দাসের মতো একটা আমরা ক্যান্ডিডেট পেয়েছি, এরকম উপযুক্ত ক্যান্ডিডেট বিগত সময়ে আমরা কিন্তু জলপাইগুড়িতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ দাস নামটা আসার পরে যখন তার নামটা সিলেক্ট হয় এবং ঘোষণা করা হয়, জলপাইগুড়ি বিধানসভা এলাকায় একটা বিশেষ উন্মাদনা দেখা যায়। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয়, তৃণমূল কংগ্রেসের বাইরে আপামর যে জনসাধারণ আছেন তারা সার্বিকভাবে কিন্তু সাড়া দিয়েছেন। তারই ফল আমরা দেখতে পাই গত 7 তারিখের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটি হলো আমাদের সিপাহীপাড়ার নারায়ণপুরের মাঠে। সেখানে আপনারা দেখেছেন একটা বিপুল সাড়া পড়েছে। জলপাইগুড়ির একটা রেকর্ড পরিমাণ মানুষ সেদিন সেখানে জমায়েত হয়ে কৃষ্ণ দাসের পক্ষে একটা কিন্তু বার্তা দিয়েছে। তো সেই বার্তার থেকেও আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি এবং জনসাধারণ বুঝতে পারছে যে কৃষ্ণ দাসের আগামী দিনের রেজাল্ট জলপাইগুড়িতে অবশ্যই পজিটিভ। যেটা হচ্ছে কোনোদিনও জলপাইগুড়ি বিধানসভায় যারা বিধায়ক হয়েছেন কোনোদিনও জলপাইগুড়ি পৌরসভা এলাকার ভোটের লিড নিয়ে কিন্তু আসতে পারেননি। প্রত্যেকবার আমরা দেখেছি জলপাইগুড়ি পৌরসভা এলাকায় পিছিয়ে থাকেন এবং গ্রামীণ যে আমাদের সাংগঠনিক এলাকা আছে, ওই বিধানসভা এলাকা আছে, সেই এলাকার থেকে আমরা কিন্তু লিড দিয়ে সেটাকে আমরা মেকআপ দিই, যে কোনো দলেরই প্রার্থী হোক না কেন। কিন্তু এবার মনে হয় একটা ব্যতিক্রম যে কৃষ্ণ দাসের মতো একটা ক্যান্ডিডেট, যার নামে সমস্ত মানুষ এগিয়ে এসেছেন। শহরে যে বিপুলভাবে যে সাড়া পড়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে মানুষজন ঝাঁপিয়ে পড়েছে কৃষ্ণ দাসের প্রচারে, তাতে আমরা নিশ্চিন্ত। এবার একটা রেকর্ড ব্রেক হবে যে জলপাইগুড়ি পৌরসভা এলাকা এবং আমাদের গ্রামীণ এলাকায় 2 এলাকাতেই বিধানসভা এলাকায় আমরা জয় পাবো, এটা আমরা নিশ্চিন্ত। বিধানসভা এবং লোকসভা নির্বাচনটা একটা আলাদা আঙ্গিকে হয়। বিধানসভা নির্বাচনটা একটা আঙ্গিকে হয়, লোকসভা নির্বাচনটা আরেকটা আঙ্গিকে হয়। যদি বিধানসভা নির্বাচনটাকে দেখি, এখানে লোকাল যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার গঠনের নির্বাচন। মানুষ জানেন যে এই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তৃণমূল সরকারই আবার গঠন করছে, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি সেখানে আবার পুনর্নির্বাচিত হয়ে আসছে। তাই আমরা বিশ্বাস রাখি যে শহরের মানুষ, সেটা আমাদের থেকে আরও ভালো শিক্ষিত মানুষ, জলপাইগুড়ি সংস্কৃতির শহর, পুরনো শহর, জলপাইগুড়ি ঐতিহ্যের শহর। আমরা জানি এখানকার মানুষ দুহাত তুলে কৃষ্ণ দাসকে সমর্থন করবেন এবং আমরা বিপুল ভোটে এখান থেকে জয়ী হব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি সদর বিধানসভা এলাকায় শাসক বিরোধী ও নির্দল কেউই নিজেদের জমি ছাড়তে নারাজ। আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে প্রত্যেক প্রার্থী জোর কদমে প্রচারে নেমেছেন। হিন্দু জাগরণ মঞ্চের নির্দল প্রার্থী অম্বালিকা রায় নিয়মিত প্রচার চালাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বিভিন্ন দোকান, হাট, বাজার ঘুরে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করলেন। প্রচারের সঙ্গে সাধারণ মানুষের হাতে নিজের ভিজিটিং কার্ড তুলে দেন, যাতে তাঁর বার্তা আরও সহজে মানুষের কাছে পৌঁছে যায়। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী সুদীপ্ত মহন্ত বিভিন্ন এলাকায় গিয়ে জনসংযোগ সারেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ছাড়াও তিনি শিশুদের সঙ্গে ফুটবল খেলায় অংশগ্রহণ করলেন। ভিন্ন ধর্মী প্রচারের মাধ্যম নজর কাড়ল প্রত্যেকের। সব মিলিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভায় নির্বাচনী প্রচার ক্রমশই জমে উঠেছে, আর প্রার্থীরা প্রত্যেকেই নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। অমিত বণিকের রিপোর্ট। ধূপগুড়িতে ভোটের আগে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘাতে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ তুলেছে, যার জেরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বুধবার ধূপগুড়ি ব্লকের মাগুরবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার চালানোর সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি মহিলা কর্মীদের হেনস্থা করা হয়। ঘটনাস্থলে পৌঁছলে তৃণমূলের এসসি ওবিসি মোর্চার গ্রামীণ সভাপতি ইলিয়াস আলীকেও বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে সন্ধ্যায় বিজেপির প্রার্থী নরেশ রায় সহ দলীয় কর্মীরা থানায় অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, তৃণমূলের লোকজনই বিজেপি কর্মীকে মারধর করেছে এবং পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলে। পরে পুলিশ লিখিত অভিযোগের রিসিভ কপি দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। বিজেপি প্রার্থী নরেশ রায় অভিযোগ করেন, তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। পুলিশও নিরপেক্ষভাবে কাজ করছে না। আমাদের কার্যকর্তাদের উপরে হামলা হয়েছে। হামলা হওয়ার পর কার্যকর্তার নামে আবার কেস হয়েছে। বাড়িতে গিয়ে হামলা করলো, তারপরে আবার কেস হলো। সেই কার্যকর্তা আজকে পালাতক অবস্থায় আছে, আর দুষ্কৃতীকে এখন পর্যন্ত ধরলো না। আমাদের এখন পর্যন্ত আমাদের রিসিভ কপি দিল না। যতক্ষণ পর্যন্ত আমাদের রিসিভ কপি দুষ্কৃতী না ধরছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা পুলিশ প্রশাসনকে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গের পুলিশ এরা তোলামূল কোম্পানির পুলিশ, এই পুলিশকে আমরা বিশ্বাস করি না। তাই এটা টিএমসির হয়ে আজকেও খেলছে। ইলেকশন জারি হয়েছে, ইলেকশন অধ্যাদেশ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কি করে এদেরকে এখন পর্যন্ত দুষ্কৃতীকে এখন পর্যন্ত ধরা হলো না। তাই আমরা চাই যে তাড়াতাড়ি করে হোক, এরা না করে তাহলে পরে আমরা রাজপথে নামবো। আর আমাদের নামা তার মানে এই পুলিশ প্রশাসন বুঝতে পারবে আমরা কি করতে পারি। এই থানার আইসিকে 2 মিনিটের মধ্যে আমরা এখান থেকে ট্রান্সফার করে দেবো। তৃণমূলের 2 মিনিটের মধ্যে আইসিকে ঠান্ডা করে দেবো আমরা। তৃণমূলের অভিযোগ যে তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তাদের কর্মীকে মারধর করা হচ্ছে। বাধা দেওয়া হচ্ছে না। ইলেকশন ঘোষণা করার পর কি করে তারা বিভিন্ন অঞ্চল অফিসার আইপ্যাকের নামে তারা এখনো কি করে সার্ভে করছে, সার্ভে করে করছে। ওরা কোন জিনিসটা আছে, ওদের নেতারা গিয়ে সহযোগিতা করছে। কালকে দেখছেন 4 নম্বরে নেতারা সহযোগিতা এই কাজটা হচ্ছে। এরা সার্ভে এই সময়টা হওয়ার কথা ছিল না, কিন্তু সার্ভে হচ্ছে কেন? এটা নিশ্চিতভাবে তোলামূল কোম্পানি বুঝে গেছে যে এবার শেষ অস্তিত্ব রক্ষা। এই অস্তিত্ব আমরা যেমন তেমন করে অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। এটা মমতা ব্যানার্জির বিসর্জন 23 তারিখে নিশ্চিত। 23 তারিখ পর ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। অন্যদিকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি পরাজয় বুঝতে পেরে মিথ্যা অভিযোগ তুলে অশান্তি সৃষ্টি করতে চাইছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে ধূপগুড়ির রাজনৈতিক মহল ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। থানায় যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কি বিজেপির ক্যান্ডিডেট দেখলেন, তিনি আইডেন্টিফাই করা যাচ্ছে না যে বিজেপির দলের তা কোন দলের। একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হচ্ছে ধূপগুড়ি। এটা খুবই দুর্ভাগ্যজনক। ভোটের মতো হোক, আমাদের কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস তাদের প্রচার করছে, তৃণমূল কংগ্রেসের মহিলাকে হেনস্থা করা হচ্ছে। এটা কোথাকার নিয়ম?
যদি কোনো অন্যায় কেউ করে তার জন্য এমসিসি আছে, নির্বাচন কমিশন আছে, তাদের কাছে অভিযোগ না জানিয়ে কেন আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে? বিজেপি ধূপগুড়ি শান্ত জায়গাকে অশান্ত করবার একটা প্রক্রিয়া চালাচ্ছে, কারণ জানে যে তারাই নির্বাচন জিততে পারবে না। উপনির্বাচনে পরাজয় হয়েছে, এই নির্বাচনে পরাজয় তাদের নিশ্চিত। সেই কারণে এই ধরনের সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ধূপগুড়ির শান্ত পরিবেশকে অশান্ত করবার একটা চেষ্টা। আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব এবং নির্বাচন কমিশনকেও বলবো যে বিজেপির এই উগ্রবাদী যে বক্তব্য, সেগুলো ধূপগুড়ির পরিবেশকে যে নষ্ট করবার জন্য একটা যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করা হোক এবং আইনিভাবে যারা আসামি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। মানে ওদের একটা অভিযোগ, মানে তৃণমূলের তরফে যে প্রচারটা করা হচ্ছে সেই প্রচার আপনারা করতে পারেন না, এমনকি ওদের কর্মীকে বলে আজকে মারধর করা হয়েছে। আমি সেই কথাটাই বললাম যে যদি কোনো অন্যায় প্রচার হয়ে থাকে তার জন্য এমসিসি আছে, নির্বাচন কমিশনের টিম আছে, অভিযোগ সেখানে জমা দিতে পারে, নির্বাচন কমিশন সেটা দেখার দায়িত্বে আছে। তাই বলে কোনো কর্মীকে বাধা দেওয়ার দায়িত্ব বিজেপিকে নির্বাচন কমিশন তুলে দেয়নি। বিষয়টা হলো বিজেপি এবং নির্বাচন কমিশন টাকা রেপিট ওপিট, সেইটাই ওদের কারণ। আমাদের যদি কিছু অন্যায় হয় এমসিসিকে বলুক, আমরা তো বারবার বলছি, কিন্তু সেটা না করে আইন হাতে তুলে একটা বাতাবরণ সৃষ্টি করছে, সেটা হলো ধূপগুড়ি শান্ত পরিবেশ অশান্ত করবে। ধূপগুড়ি মানুষ এই বিষয়টা নজর রাখছে। ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে চা শ্রমিকদের লক্ষ্য করে জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বুধবার আদিবাসী চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে বিপুল সংখ্যক চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। প্রায় 20 মিনিটের বক্তব্যে নিতিন নিজেকে শ্রমিকদের ভাই আর বন্ধু হিসাবে আখ্যায়িত করেন। ডাবল ইঞ্জিন সরকার গঠিত হলে সবার আগে চা শ্রমিকদের উন্নয়নেই কাজ করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি এবং উন্নতিরও আশ্বাস দিয়েছেন। সভা থেকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। তাঁর দাবি 170 বছরের ইতিহাসে চা শিল্পে এমন দুরবস্থা আগে হয়নি, যা বর্তমান সরকারের আমলে হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জন্য ঘোষিত আবাসন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত করেননি। নিতিন নবীন আরও বলেন 3 লক্ষ শ্রমিক আবাস তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অত্যন্ত কম সংখ্যক আবাসন তৈরি হয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে অনুপ্রবেশের বিরুদ্ধেও কড়া নিন্দা জানান তিনি। সভা শেষে দাবি করেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের জীবনযাত্রার মানেরও উন্নতি করা হবে। तो पार्टी के अध्यक्ष के नाते ही नहीं, एक आपके भाई और बंधु के नाते भी मैं आपके बीच में खड़ा हूँ और मैं मानता हूँ कि आपके परिवार के सदस्य के रूप में आज मेरी उपस्थिति यहाँ पे होगी। आप जितने मेहनत से पसीना बहाकर देश विदेश में भारत की चाय की पहचान को आपने बनाया है, कहीं न कहीं हम सब आज उस चाय की खुशबू जो पूरे भारत और देश विदेश में फैली थी, कहीं न कहीं खुशबू को कम करने का प्रयास जहाँ सरकार ने किया है, ये हम बहुत इस बात से दुखी भी है। और आने वाले समय में अपने चाय बागान के श्रमिकों के सम्मान के लिए, अधिकार के लिए और उनके जीवन स्तर को बेहतर बनाने का हम आज यहाँ पर आपके बीच में अगर आए हैं तो संकल्प लेते हैं कि अपने श्रमिक भाइयों के जीवन में बदलाव लाएंगे। अपने श्रमिक भाइयों जो चाय बागान के हमारे भाई बहन हैं, निश्चित रूप से उनके नए जीवन का काम हम सरकार करेगी। जो पूरा उत्तर बंगाल जो पूरी तरह से अपने हरे भरे चाय बागानों के लिए जाना जाता था, बहुत ही सुनियोजित तरीके से टीएमसी की सरकार ने यहाँ के उद्योग को बर्बाद करने का काम किया है। ममता जी की जो निर्मल सरकार है उसकी जो अनदेखी रही है, जो सौतेला व्यवहार रहा है, निश्चित रूप से चाय बागान के लोगों को अब इस आवाज को बुलंद करना है और आने वाले समय में इस अन्यायी, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को उखाड़ फेंकने का संकल्प हमारे सभी चाय बागान के श्रमिक 23 और 24 का समय याद कीजिए।
15% का गिरावट चाय के खेती में आया। अगर हम उसकी गिरावट को देखें तो 2024 में जो दार्जिलिंग का चाय उत्पादन मात्र 5.6 मिलियन किलोग्राम रह गया। ये कहीं न कहीं दिखाता है जिस दार्जिलिंग के इलाके की चाय ने पूरे विश्व में अपना स्थान बनाया, आज अगर वो गिरावट के कारण है, इसका दोषी कोई और नहीं, ये टीएमसी की सरकार है जिसने यहाँ पर हमारे श्रमिकों को नुकसान पहुंचा। मैं आज यहाँ पर जब आपके बीच में आया हूँ तो मुझे याद आ रहा है एक समय कोई का समय था, उस समय भी इतनी गिरावट नहीं आई और 170 सालों के इतिहास में जो दार्जिलिंग की चाय पूरे विश्व में अपना स्थान बनाई थी, 170 सालों में इतनी गिरावट नहीं आई जितना कि ये निर्मल सरकार और ममता जी की सरकार में आई। मित्रों, उन्होंने यहाँ का जो सौतेला व्यवहार किया है, निश्चित रूप से आने वाले समय में मेरे सभी भाइयों को जो पलायन के लिए मजबूर किया है, जो मुझे आंकड़े मालूम हो रहे हैं, करीब 4 लाख से अधिक श्रमिक भाई आज अपने चाय बगान की खेती को छोड़कर अन्य प्रांतों में रोजगार के लिए चले गए। ये बड़ा जो नुकसान हुआ है, यहाँ के उद्योग का हुआ है, यहाँ के परिवार का जो हुआ है, तो निश्चित रूप से हमारे लिए चुनौती है। और मैं आपके सामने माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो भावना है, अभी जब असम के चाय बगान के भाई बहनों के साथ उन्होंने जो समय बिताया, एक परिवार के भाव से जो समय बिताया, तो उन्होंने एक संकल्प भी लिया था और मैं उस संकल्प को आपके बीच में दोहराने आया हूँ कि हम अपने चाय बनाने के भाइयों का जीवन में बदलाव लाएंगे। और निश्चित रूप से जिस प्रकार से यहाँ की सरकार मात्र 268 रुपये बैंक में शुरू दे दिया है, जबकि अगर के प्रांतों में हमारे चाय बगान या अन्य श्रमिकों को 500 से 800 रुपये तक का श्रमिक मिलता है प्रतिदिन का। कहीं न कहीं ये दिखलाता है कि मदरसों में और कह सकते हैं मस्जिद बनाने में और बांग्लादेशी घुसपैठियों को बताने में ममता सरकार पूरी ममता दिखाती है, और मेरे चाय बगान के भाई बहनों के प्रति जो उनका सौतेलापन है, उसका जवाब चाय बगान के भाई बहनों को देना है। मित्रों, অমিত বণিকের রিপোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। এক ধরনের নীরব প্রতিযোগিতার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের শক্তি আর জনসমর্থন জোরালো করতে মাঠে নামছেন। আগামী 23 এপ্রিল ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তীব্রতা। এই পরিস্থিতিতে জনসংযোগকে হাতিয়ার করে প্রচারে যোগ দিচ্ছেন শাসক থেকে বিরোধী সকল প্রার্থীরা। সেদিকে পিছিয়ে নেই জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। তিনি এদিন অরবিন্দ অঞ্চলে পায়ে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করলেন। প্রচারের সময় পথ চলতি সাধারণ মানুষ, দোকানদার, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময় করেই অবশ্য সীমাবদ্ধ না থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথাও শোনেন। একই সঙ্গে চাহিদা আর দৈনন্দিন অসুবিধার কথাও মনোযোগ সহকারে শোনেন। স্থানীয়দের সঙ্গে এই সরাসরি সংযোগকে গুরুত্ব দিয়ে নিজের প্রচারকে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন তিনি। আজকে পুরো দিন সারাদিন থাকবো। আজকে অরবিন্দ অঞ্চলে, বিকেলে জয়েনিং আছে করণহলি বাগানে, সেখানে যাবো। কতটা সাড়া পাচ্ছেন প্রচারে? দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে, ঘর থেকে বেরিয়ে এসে সবাই আমাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে, আশীর্বাদ করতেছে। আগামী 23 তারিখ তারা পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আগামী 4 মে ভারতীয় জনতা পার্টির সরকার করবে এবং জনগণের সরকার করবে, এই আশায় আজকে এখন কোন এলাকায় আছেন? 17/40 পার্টে জনসংযোগ করছে অরবিন্দজীবীতে। জয়েনিং আছে বললেন করণহলি বাগানে। কতজন জয়েন করবে আজকে? নিয়ার 100। কোন কোন দল ছেড়ে তারা? টিএমসি থেকে সবাই আসবে। ধীমান রায়ের রিপোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। প্রচারের অংশ হিসেবে তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এই ধারাবাহিকতায় এদিন তিনি জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন। ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা অভিযোগ
মনোযোগ মন দিয়ে শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন। বৃহস্পতিবার জনসংযোগে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশ নেন তারা। গোটা কর্মসূচি জুড়ে এলাকাবাসীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা স্পষ্ট ছিল। কৃষ্ণদাস জানান, মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার প্রধান লক্ষ্য। তিনি আশাবাদী এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে তাকেই সমর্থন জানাবেন। এখন বাজে 1টা প্রায়। আমি শুরু করছি এই 10:30টা, 1টা প্রায়। বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্য দিয়ে 3 নম্বর ওয়ার্ডে আজকে আমরা সম্পূর্ণ ঘুরলাম, ডোর টু ডোর গেলাম। লোকের যেভাবে সাড়া, লোক যেভাবে মানে ভিতর থেকে বাড়াই আসতেছে, লোক যেভাবে আশীর্বাদ করতেছে, ছবিগুলো যদি দেখেন যে কতটা এরা তৃণমূলকে ভালোবাসে। এবার কতটা আমি যে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে প্রার্থী দিছে, আমাকে যারা কতটা ভালোবাসে, আজকে যেভাবে লোক 2 হাত দিয়ে আশীর্বাদ দেয়, যেভাবে লোক বলছে, যেভাবে লোক হাসি মুখে আজকে আমাকে গ্রহণ করছে, আমি এতটুকু বললাম যে জলপাইগুড়ি শহর, আমি আগেও বলেছিলাম যে 10,000 লিড দেয়, আপনারা অবাক হবেন না। লোক শুধু সময়ের অপেক্ষা আছে। লোক মানে ভালো মানুষকে ঠকানো যায়, 1বার 2বার ঠকানো যায়, বারবার ঠকানো যায় না। যেভাবে বিজেপি মানুষকে যেভাবে ঠকাইছে, মানুষকে যেভাবে বিজেপি আজকে ফ্রি গ্যাসের নাম করে গ্যাসের মূল্যবৃদ্ধি যেভাবে করছে, আজকে তারপরে নোটবন্দির নাম করে মানুষকে যে হ্যারাস করছে, তারপরে হচ্ছে টাকা দিবে বলে মিথ্যা কথা বলছে, চাকরি দিবে বলে মিথ্যা কথা বলছে। আজকে লাস্টে যখন বাংলার সঙ্গে পারলো না, তখন বাংলার সম্পূর্ণ ফান্ড বন্ধ করে দেয়, 100 দিনের ফান্ড বন্ধ করে দেয়। 100 দিনের যে MGNRGS টাকা সেটা বন্ধ করে দেয়, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা বন্ধ করে দেয়, ঘরের টাকা বন্ধ করে দেয়। আমাদের আরও যে কিছু ফান্ড আমরা যেটা একদম সংবিধান অনুযায়ী আমরা পাই, সেই ফান্ডগুলোও কমায় দিয়ে দেয়। বর্ডার এলাকায় যে ফান্ডটা পাই, সেই ফান্ডটাকে বন্ধ করে দেয়। এত কিছু করার পর যখন 21-এ পারলো না, 24-এ পারলো না, 24-এ আমাদের সিট যখন বাইরে গেল 29টা হয়ে গেল, ওরা 19টা থেকে যখন 12তে নেমে গেল, এই ঘটনা যখন ঘটলো, ওরা কি করলো, এবার ভোটের নাম কাটা শুরু করলো। খুব ভালো, খুব ভালো, খুব সারা। সবাই চাচ্ছে প্রার্থীকে, সবাই চাচ্ছে যে তৃণমূলের হয়ে লোক প্রচারে আসুক, তৃণমূলকে ভোট দিবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। শাসক থেকে বিরোধী সব পক্ষই নানা রকমের অভিনব উপায়ে প্রচার করছেন। তেমনই ভিন্ন এক ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। এবার সরাসরি বালককে স্নান করিয়ে দিলেন প্রার্থী। প্রচারে বেরিয়ে বালককে স্নান করিয়ে দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। এদিন জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ড এবং সংলগ্ন এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। পাড়ায় পাড়ায় প্রচারের ফাঁকে রাস্তার পাশে এক বালককে স্নান করতে দেখেন এবং তারপরেই সেদিকে এগিয়ে যান। তাকে নিজের হাতে স্নান করিয়ে দিলেন তৃণমূলের প্রার্থী। আর এই ঘটনা রীতিমতো আরও একবার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পিনাকি শীলের রিপোর্ট। বৃহস্পতিবার সকালবেলায় সোনালী রোদে ঝলমল করছিল জলপাইগুড়ি জেলা। দিনের শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক, রোদেলা মনোরম। হঠাৎ করে আবহাওয়ার আমূল পরিবর্তন, কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় ঝোড়ো হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টি। আকস্মিক আবহাওয়া পরিবর্তনে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় শীতল পরিবেশের। অনেকের কাছেই মনে হয়েছে যেন বর্ষার আগমনী সুর বেজে উঠল। ঠান্ডা হাওয়ার দাপটে চারপাশে শীতল আমেজ ফেরে। আবহাওয়ার এই রূপ বদলের ফলে রাস্তাঘাট প্রায় ফাঁকা। সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও পড়ে প্রভাব। হঠাৎই বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে অনেকেই ঘরবন্দি হয়ে পড়েন। জলপাইগুড়ি জুড়ে এই অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি আবারও মনে করিয়ে দিল প্রকৃতির অনিশ্চয়তাকে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির অদূরে করলা সেতু এখন অদ্ভুত দৃশ্যের সাক্ষী। একদিকে বানরদের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অন্যদিকে তাদের প্রতি এক অদ্ভুত মমতা স্থানীয় ভুট্টা বিক্রেতাদের। প্রত্যেকদিন সন্ধ্যা নামলেই করলা সেতু যেন বানরদের আড্ডাখানায় পরিণত হয়।
ছোট বড় সব দলের বাঁদর রীতিমতো দল বেঁধে এসে ভুট্টার দোকানগুলির চারপাশে ভিড় জমায়। অনেক সময় তারা বিক্রির জন্য রাখা ভুট্টা ছিনিয়ে নিয়ে যায়, ফলে বিক্রেতাদের ক্ষতির মুখেও পড়তে হয়। এই দৃশ্য রোজই প্রত্যক্ষ করেন ওই পথ দিয়ে যাতায়াত করা মানুষ। কেউ বিরক্ত হন, আবার কেউ কৌতূহলী দৃষ্টিতে দেখেন অদ্ভুত এই সহাবস্থান। তবে আশ্চর্যের বিষয়, কিছু বিক্রেতা নিজের ইচ্ছায় বানরদের ভুট্টাও খাওয়ান। তাদের মতে এতে বানররা শান্ত থাকে। এর মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে মানুষ আর প্রাণীর মধ্যে। ক্ষতির মুখে পড়েও এইভাবে বানরদের সঙ্গে সহাবস্থানের ছবি করলা সেতুকে এক আলাদা পরিচয়ে পরিচিত করলো। একদিকে যেখানে সমস্যা, অন্যদিকেই মানবিকতার ছোঁয়া, দুটোই সমানভাবে ধরা পড়ে প্রতিদিনের এই ঘটনায়। দাদা এই সন্ধ্যাবেলায় যে বানর আসছে দেখতেছি, খুব ভালো লাগতেছে। পাশাপাশি যারা ভুট্টার ব্যবসা করে তারা তো ভুট্টা টুট্টা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ভুট্টা নিয়ে যাচ্ছে, দু একটা ভুট্টা নিয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, দু একটা নিয়ে যাচ্ছে। আর কি ক্ষতি, কি এমন ক্ষতি হচ্ছে? মানে এখন দেখতে কেমন লাগে? খুব ভালো লাগতেছে। কি সুন্দর লাইন লাইন করে বসে আছে সারি সারিভাবে। এটা কি রোজ দেখেন? না, রোজ না, হঠাৎ এক দিন দেখা যায়। আজকে কতজন কয়জন আছে, কয়টা আসছে? হবে 20-25টা। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি সদর আসনে ঘুরে দাঁড়ানোর আশায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে সাংবাদিক বৈঠক। জলপাইগুড়ি সদরে জোর প্রচার মাঠে নির্দল ও কংগ্রেস প্রার্থী। ধূপগুড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভোটের আগের রাজনৈতিক পরিস্থিতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।